বলেছেন যে আমাকে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়ে যাননি। তার মানে বৈধ প্রধানমন্ত্রী তার এই সেন্সে তার এই বিষয়টি থাকতে পারে যে তার কাছে উনি চাইলে পরামর্শও নিতে পারেন, কারণ রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পদত্যাগ করতে হয় বা সিদ্ধান্তগুলো নিতে হয়। যে এই মুহূর্তে যদি সাধারণত পদত্যাগের সিদ্ধান্তটা ওরকম হয় না, কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি কার্যক্রম করেন। উনি নিজেই বলেছেন যে আমি কোনো পদত্যাগপত্র পাইনি। আর পুলক ঘটক আজকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে তিনি খুব স্পষ্ট করে বলেছেন, আপনারাও বলেছেন যে সেনাপ্রধানের সঙ্গে তার যোগাযোগ আছে। শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ আছে কিনা এটি কিন্তু তিনি তেমন ভাবে খোলাসা করেননি, তেমন পরিষ্কার করে উত্তর দেননি। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমার তো সন্দেহ হয় যে কোনো না কোনো ফর্মে হয়তো বা একবারে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা তাও জানি না, সরাসরি হয়তো কথা বলার ওনারা পান কিনা। তো এটা তো আমি বিশ্বাস করব না যে শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট হওয়ার পরে তার উপর ইউনূস সাহেবদের আস্থাটা বেশি তৈরি হয়ে গেছে আর উনি শেখ হাসিনার প্রতি বিরাগ ভাজন হয়ে গেছেন বা এরা শাহাবুদ্দিন সাহেবকে বিশ্বাস করে, তা তো না। মানে তাকে আওয়ামী লীগেরই একজন মনোনীত এবং বঙ্গবন্ধুর অনুসারী একজন ব্যক্তিত্ব, সেই হিসেবে রাষ্ট্রপতি উনি, এবং এই জন্যই তার প্রতি যে এই অবহেলাটা সরকারিভাবে করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, সেটাও তো ক্লিয়ার। সুতরাং ওনার সঙ্গে যদি শেখ হাসিনার যোগাযোগ থেকে থাকে আমি তো অবাক হব না। আমি তো অনেক সময় এটা সন্দেহ করি হয়তো বা আছে। আর এই কথাটা তো সত্য যে উনি বলেছেন যে আমাকে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়ে যাননি। তার মানে বৈধ প্রধানমন্ত্রী তার এই সেন্সে তার এই বিষয়টি থাকতে পারে যে তার কাছে উনি চাইলে পরামর্শও নিতে পারেন, কারণ রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পদত্যাগ করতে হয় বা সিদ্ধান্তগুলো নিতে হয়। যে এই মুহূর্তে যদি সাধারণত পদত্যাগের সিদ্ধান্তটা ওরকম হয় না, কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি কার্যক্রম করেন। উনি নিজেই বলেছেন যে আমি কোনো পদত্যাগপত্র পাইনি। আর একটা কথা এখানে দেখেন আপনারা, ১০৬ অনুচ্ছেদ সংবিধানের যে কথাটা বলছেন, এই কথাটা কিন্তু আমি আরেকটু বলি। আগে ওগুলো নিয়ে কথা হয়েছে বিভিন্ন সময়, আপনারাও এখানে হয়তো আলোচনা করেছেন। ১০৬ অনুচ্ছেদ কিন্তু কোনো সুপ্রিম কোর্টের রায় নয়। ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী একটা মতামত বা পরামর্শ, আইনগত যখন শূন্যতা থাকে, জটিলতা থাকে, একটা মতামত ওখানে চাওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে যে আমরা এইরকম একটা শূন্যতার মধ্যে কিভাবে কি করব। এটা সাধারণত সরকারের পক্ষ থেকে সিক করা হলে, একটা পরামর্শ চাওয়া হলে ওরা একটা আইনগত পরামর্শ দেয় যে এই অবস্থায় এইটাই করেন উপস্থিত। তো এটা কিন্তু কোনো বাইন্ডিং ইফেক্ট না, বা এটা কোনো আইন না যে কোর্টের এজলাসে বসে উনি রায় দিলেন এটা আইন হয়ে গেছে, না তা নয়। একটা হচ্ছে যে প্রথমত ওই মতামতটা তারা নেয়নি, এটা প্রমাণিত, এবং তারা এই মতামতটা নিয়েছে সেটাও দেখাতে পারেনি। পদত্যাগপত্র যেমন দেখাতে পারেনি, বারবার যখন চ্যালেঞ্জ করেছে কোর্টে গেছে পর্যন্ত একজন আইনজীবী যে কোথায় ওই ১০৬ অনুচ্ছেদ। পুলক ঘটক আপনি তো ফ্রিজ হয়ে গেলেন। পুলক ঘটক ইন্টারনেট সম্ভবত সমস্যা হয়েছে। মঞ্জু ভাই, ধরেন এই যে থোড়াই কেয়ার করে, হ্যাঁ, এখানে অনেকেই আপনার কাছে প্রশ্ন করেছেন যে ধরেন এই ইউনূস সরকার কিংবা আমি একটু প্রশ্নটা সুনির্দিষ্ট করে বলি, এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের পতনের খলনায়ক সেনাপ্রধানের, মানে সেনাপ্রধানের সম্পৃক্ততা কতখানি আছে। আবার অনেকে মনে করছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আপনার রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়াটাও একটা শেখ হাসিনার বড় ভুল ছিল। আপনি কি মনে করছেন? এই বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছি। এটা আজকে শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে প্রশ্নটা উঠছে যে শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট নির্বাচন করা ভুল ছিল কি সঠিক ছিল। ব্যাপারটা এরকম না। যদি যদি 5 তারিখের শেখ হাসিনা সরকার না পড়ে যেত তাহলে কিন্তু এই প্রশ্নটা উঠতো না, তাই না? তো এটা আমাদের জানার বিষয় না যে শেখ হাসিনা ভুল করেছিলেন না শাহাবুদ্দিন সাহেব ভুল করেছিলেন। এটা শাহাবুদ্দিন সাহেব নির্বাচিত এবং তিনি এককভাবে, প্রতিদ্বন্দ্বী ছিল না, তিনি বিনা ভোটে নির্বাচিত, তো সরকার কর্তৃক নির্বাচিত। এখন শেখ হাসিনার যেমন আত্মীয় হন ওয়াকার সাহেব, ওয়াকার সাহেবকে কিভাবে ধাপে ধাপে প্রমোশন দিয়ে এই জায়গাটা নিয়ে, সেটা তো সবাই আমরা আলোচনা করেছি এর আগে, বহুজন আলোচনা, ডজন বার, শতবার আলোচনা হয়েছে গত 1 বছরে। তো তিনি কিভাবে কি করেছেন সেটাও আমরা মোটামুটি জানি। আজকে নতুন করে এই প্রসঙ্গ তোলার কোনো সুযোগ নেই যে ওয়াকার সাহেব
বাঁচাতে পারতেন কি পারতেন না, সরকার রক্ষা করতে পারতেন কি পারতেন না, একটা জায়গাতেই আমরা মোটামুটি এক বাক্যে সবাই এক বাক্যে আছে যে আহ, যে কোনো সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে রক্ষা করা যে কোনো অবস্থাতেই। তো সেইখানে রাষ্ট্র রক্ষা পায়নি, সরকারকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীর, সরকার রক্ষা পায়নি। এখন না পাওয়ার ফলে সেই সেনাবাহিনীকে কে দায় দেবে, কে দায় কতটুকু দেবে, সেইটা কিন্তু আমাদের আর দেখার বিষয় না, সেটা হচ্ছে সম্পূর্ণ উপর মহলে, সরকারি মহলের বিষয়। তবে এটা ঠিক যে সেনাবাহিনীর প্রধান কর্তব্য হচ্ছে তার সরকারকে আগলে রাখা, দেশকে আগলে রাখা, জি যেটি এখানে এখানে একজন একটা প্রশ্ন করেছেন যে স্বাক্ষর জালিয়াতি হয়ে থাকলে ভবিষ্যতে এর পরিণতিতে জড়িতদের তথা ইউনূসের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? ডেফিনেটলি সুযোগ আছে। স্বাক্ষর জালিয়াতি একটি বড় জালিয়াতি। স্বাক্ষর জালিয়াতি আইনগতভাবে ভয়ঙ্কর রকম একটি ক্রাইম এটি। হ্যাঁ, তো এই ক্রাইমের ডেফিনেটলি শাস্তি আছে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে এটি কারা উদ্ঘাটন করবেন বা আদৌ উদ্ঘাটিত হবে কিনা। আমাদের দেশে ফাইল চাপা পড়ে যাওয়ার যে বিষয়টি আছে, ফাইল ধামাচাপা পড়ে যাওয়া বা ফাইল হিম ঘরে চলে যাওয়া, হ্যাঁ, এরকম অনেক ফাইল কিন্তু হিম ঘরে চলে গেছে, জীবনেও কেউ কোনো হদিস পাননি, হদিস পাওয়া যায়নি। তো এই স্বাক্ষর জালিয়াতি যদি ঘটে থাকে তাহলে এটি একটি অবশ্যই ক্রাইম, এবং সেই ক্রাইম শাস্তিযোগ্য, এবং আজ হোক 10 বছর পরে হোক 15 বছর 20 বছর পরে হলেও কিন্তু এটি সামনে আসবে। জি জি, পুলক ঘটককে আবার পেয়েছি আমরা। পুলক ঘটক, আপনি বলছিলেন আপনার ধারণা যে হয়তো শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো না কোনো ফর্মে হয়তো যোগাযোগ আছে। এটা অনেক বড় একটা স্টেটমেন্ট কিন্তু আপনি করেছেন। তো কিন্তু আমরা তো জানি যে রাষ্ট্রপতি এক ধরনের নজরবন্দি আছেন, তার গতিবিধি খুবই সীমিত, তার ফোন তো অবশ্যই রেকর্ড তো হয়ই, কোনো সন্দেহ নাই তাতে। তার প্রেস উইং পর্যন্ত তুলে দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে আপনার এটা মনে হলো? দেখেন, তারপরেও তিনি রাষ্ট্রপতি, এবং রাজনীতি এমন একটা জিনিস, আপনি যদি একবারে রাজতন্ত্রের আমল থেকে প্রাসাদ ষড়যন্ত্রের যত নাটকীয়তা আছে তার মধ্যে দেখবেন যে কোনো না কোনো ফর্মে তাদের যোগাযোগ বিভিন্ন রকম থাকে। শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে আছে এটা আমি মনে করি না। আমার ধারণা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গেও তার যোগাযোগ কম বেশি আছে। এটা সাধারণত রাষ্ট্র পর্যায়ে যখন যোগাযোগগুলো ফর্মালি হয়, তো ফর্মালি হলে সেটা মেসেজ যায়, কিন্তু ওনার ওই জন্য প্রেস উইংটা উঠিয়ে দেওয়া হয়েছে যে ওনার উইং সাধারণত ওনার অনুগত হয়ে কাজ করবে, কিন্তু সে প্রেস উইংটা জনাল ভাইকে তো প্রথমেই সরিয়েছে। যাই হোক, তো এই ব্যাপারগুলো হচ্ছে যে পরিপূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করা এই প্রযুক্তির যুগে আরো কঠিন। যখন প্রযুক্তি এতদূর ছিল না তখনও প্রশস্ত কর্মকর্তা কর্মচারী থাকে, কাছের জন থাকে, ঘনিষ্ঠ জন থাকে। ইউনূসের ডান দিকের বায়ের লোক একজনও শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ করেন না বা করছেন না, এটা মানে চোখ বন্ধ করে বিশ্বাস করার কোনো কারণ আমি দেখি না। রাজনীতি এত গূঢ় এবং গভীর, রাষ্ট্র নিয়ে খেলা, তো হাজার হাজার মানুষ, নানা রকম ব্যাপার এটা। কিন্তু একটা কথা সত্য যে যখন এই কথাটা অত্যন্ত অ্যালার্মিং কথা যে সরকার তার সঙ্গে যোগাযোগ করছে না, উনি কিন্তু বলেন যে ইউনূস আমার সঙ্গে দেখা করেনি। তার মানে যা কিছু করছে অবৈধভাবেই করছে। আমার কাছে বারবার আগে থেকেই মনে হয়েছে যে রাষ্ট্রপতির সঙ্গে নামে যে অধ্যাদেশ দেওয়া হচ্ছে, রাষ্ট্রপতির নামে বক্তব্য দেওয়া হচ্ছে, রাষ্ট্রপতি অমুক করেছেন, অমুকের শোক প্রকাশ করেছে, অথচ তার মিডিয়া উইংটাও নেই, এরা নিজেরা বানাচ্ছে এই গল্পগুলো। রাষ্ট্রপতি তো সাধারণত কি তার কখনো কখনো বিবৃতিটি হলে ওনার যে প্রেস সেক্রেটারি বা অথবা সামরিক সেক্রেটারি অথবা একান্ত সচিব, রাষ্ট্রপতির সচিব তিনি সাধারণত কথা বলতেন। রাষ্ট্রপতি তো মিডিয়ার সঙ্গে কম আসেন, ফরমাল কোনো ফাংশনে এসে উনি সাধারণত কথা বলেন, তার ভাষাটা ওই জায়গা থেকে আসে। তার এই উইং গুলো তার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই করার মধ্য দিয়ে উনি যখন বলছে যে আমি সচিবকে জিজ্ঞেস করলাম যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কই, সেটা উনি পাননি। রাষ্ট্রপতি বলেছেন এই কথা যে সচিবের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র সেটাও আমি পাইনি। তার মানে সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ বা এরা ফর্মালি রাষ্ট্র পরিচালনায় যেটা হওয়ার কথা, একটা রাষ্ট্রীয় সভ্যতা যাকে বলে, এই সভ্যতার কালচারটা মেনটেন করা হচ্ছে কিনা এটা তো ক্লিয়ার যে হচ্ছে না এটা। হ্যাঁ, তো সুতরাং এই জায়গাটা পুরোটাই গোলমেলে। কিন্তু রাজনীতি থেকে থাকে না, একটা রাষ্ট্র চলছে। এখনো আমি বলছি যে বাস্তবিক রাস্তায় একটা শূন্যতা চলছে, এখানে একটাই বৈধ পথ,
একটা বৈধ প্রতিষ্ঠান আছে, সেটা রাষ্ট্রপতি। এরা বাকি সবগুলো অবৈধ। সব প্রতিষ্ঠান অলরেডি নানাভাবে মানে উপদেষ্টা তো কোনো পদই নেই, এটা একটা বায়বীয় পদ হয়ে আছে। আপনার বললাম যে স্পিকার সহ সংসদ ওই অবস্থায়। আপনার বিচার বিভাগ কিভাবে হয়েছে, একেবারে তো অদ্ভুত ঘটনা যে দলবল করে হামলা করে বিচার বিভাগে নতুন বিচারক যে বসা দিয়ে এসছে। এইরকম একটা বাস্তবতা রাষ্ট্র চলতেছে। শুধুমাত্র একটা নির্বাচিত প্রতিষ্ঠান, বৈধ প্রতিষ্ঠান আছে যার নামে রাষ্ট্রটা চলছে। সুতরাং ওই জন্যই আমি বলি যে শুধু আবেগতাড়িত হয়ে চুপ্পু ভালো না, অমুক ভালো না, এটা পছন্দ হয়, এইটা ব্যাপারটা ওইরকম না। আসলে একটা রাষ্ট্র চলতে হয়, তো রাষ্ট্রের প্রধান হিসেবে একজন ব্যক্তি আছেন এবং তিনি বৈধ। কে হলে ভালো হতো জানি না। আমি যদি শেখ হাসিনা ওই সময়ে, আমি বেশি খুশি হতাম শাহাবুদ্দিনের চেয়ে। বাংলাদেশের ইতিহাসে এখনো হয়নি একজন কৃষককে যদি রাষ্ট্রপতি করত। কেন নয়? বাংলাদেশের কোন একজন রাষ্ট্রপতি, কোন একজন কৃষক রাষ্ট্রপতি হবেন না? এনাকেও বিচার বিভাগ থেকে নিয়ে এসছে, মানে জেলা জজ লেভেলের কর্মকর্তা ছিলেন একসময় সম্ভবত, পরে তো দুদকে ছিলেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শুধুমাত্র হাইকোর্টের বিচারপতি অথবা রাজনীতিবিদরা হয়েছেন, বাংলাদেশের অন্যান্য প্রফেশনের মানুষকে এখন এই পদগুলোতে নেওয়া হয়নি। তার মানে নেয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে, এবং কে বেশি লয়াল হবেন, কে কম লয়াল হবেন, এই বিবেচনায় আসলে এই পদগুলো এইভাবে দেখা উচিত না। বরং আমরা দেখছি যে ওইটাই বেশি ঘটে থাকে। তবুও তো এটা সত্য যে রাষ্ট্র তো চলতে হবে, এবং আমি চাইবো আমি যদি সরকার পরিচালনা করি, একজন মানুষ যে আমাকে ডিস্টার্ব করবে না, তিনি রাষ্ট্রপতি হবে। সেটা তো শেখ হাসিনা চেয়েছেন, অতীত সরকারগুলো চেয়েছে। বরং শেখ হাসিনা ব্যত্যয় ঘটিয়ে শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিলেন, একজন নিরপেক্ষ মানুষকে। এগুলো ঘটেছে। তো সাধারণত সরকার নিজেদের লোককেই ওইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখে, এটা হয়েছে। আমি মনে করি না যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি থাকা অবস্থায় নিজের কোনো রং করেছে। ইউনূসকে রাষ্ট্রপতি করা হতে পারে, ডক্টর ইউনূস নিজেই রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন। এখানে দুই একজন দর্শক মন্তব্যও করেছেন এরকম। না, ওইটা বললাম তো যে ওই ব্যাপারটা নির্ভর করে স্যালুটের উপর। টুপি খুলে না বা টুপি পরে তারা কোথায় স্যালুট দেবে তার উপর হবে এটা। ভাই এখন ওর সংবিধান চলছে না।